সুপ্রিয় দর্শক, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত স্বাধীন অনুষ্ঠানে সকলকে সাদর আমন্ত্রণ জানাই। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার এক দফা এক দাবির পরিপ্রেক্ষিতে গত ১৫ বছরের সরকারের পতন ঘটে। সকল স্তরের জনগণের দীর্ঘ সময়ের ক্ষোভ যেন একের পর এক দাবি হয়ে উঠছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। পরীক্ষা বাতিলের দাবি, ন্যায় বিচারের দাবি এবং নানা সংস্কারের দাবিতে যেন একের পর এক সবাই রাস্তায় আসছে এবং এত সব দাবি ও তার যৌক্তিকতা নিয়েই আমাদের আজকের আলোচনা। অতিথি হিসাবে আমাদের সাথে আছেন রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি এবং আমাদের সাথে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ডক্টর শামীমা সুলতানা। স্বাগত জানাই এবং আজকের এই আলোচনায় আপনাদেরকে অনেক অনেক আমন্ত্রণ। দর্শক, আমাদেরও একটি দাবি আছে, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আমরা এই এত দাবির মুখে আমাদেরও এই দাবি আমরা তুলে ধরব এবং আপনারা পুরো সময়টি আমাদের সাথে থাকবেন। অনুষ্ঠানটি একই সাথে নেক্সাস টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউব থেকে দেখতে পাচ্ছেন। এছাড়া স্ক্রিনে দেখানো নম্বরের মাধ্যমে আপনারা যুক্ত হতে পারবেন, আপনাদের মতামত জানাতে পারবেন। শুরুতে আমার জিজ্ঞাসা থাকবে গোলাম মাওলা রনি আপনার কাছে। আমরা এই যে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এক পক্ষকাল সময়টা পেরিয়ে আছে এবং তার মধ্যেই নানা সংস্কারের দাবি উঠছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেশ সংস্কারের বিভিন্ন পর্যায়ে আমরা বিভিন্ন পরিবর্তনের কার্যক্রমও লক্ষ্য করছি। সংস্কার প্রসঙ্গে শুরুতে আপনার মন্তব্য জানতে চাই। আমার কাছে প্রথমত মনে হচ্ছে যে সরকারের উপর এই মুহূর্তে যে অতিরিক্ত যে প্রেশার বিভিন্ন জায়গা থেকে দেয়া হচ্ছে, এর ফলে সরকার সামনে এগুনো তার জন্য খুব কঠিন একটা বিষয় হয়ে যাচ্ছে। প্রথমত এখানে যারা আসছে সবাই বয়স্ক লোক, তাদের ৬০ ঊর্ধ্ব বয়স প্রায় সবারই, রেজওয়ানা ছাড়া সবারই বয়স ৬০-এর উপরে। এখন এই মানুষগুলো যখন ১৫ বছরে বুভুক্ষ ১৮ কোটি মানুষের যে চাহিদা, গণতন্ত্রের চাহিদা, রাজনৈতিক স্বাধীনতা, বাক স্বাধীনতা এবং তার যে সামাজিক শোষণ এবং বঞ্চনা, এই পুরো জিনিসগুলোর একসঙ্গে তারা পেতে চাচ্ছে এই ৮০ বছর বয়স্ক ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছ থেকে। আর যেহেতু এই সরকারের কোনো রাজনৈতিক সংগঠন নেই, ছাত্রলীগ নেই, ছাত্রদল নেই, যুবদল নেই, হাতুড়ি বাহিনী নেই, ফলে কি হচ্ছে, যে কোনো মানুষ যে কোনোভাবে এই সরকারকে জিম্মি করতে পারছে। তো জিম্মি করার ফলে প্রধান উপদেষ্টার বাসভবন নিখুঁত ফেলেন, প্রধানমন্ত্রীর বাসভবন, ১০০-১৫০ লোক যে কোনো সময় গিয়ে ঘেরাও করে রাস্তা বন্ধ করে দিতে পারছে। আর অন্য সময় এই কাজগুলো পুলিশ খুব স্ট্রং হয়ে হ্যান্ডেল করে থাকেন। পুলিশের যেহেতু মোরাল ক্যারেজটা চলে যাওয়ার ফলে পুলিশ এখন এখানে কোনো বাধা দিচ্ছে না, ফলে সব কিছুতেই এতটা বিশৃঙ্খলতা দেখা দিয়েছে এবং এর কোনো বিকল্প নেই। মানে আমি কাউকে দায়ী করছি না। তো এরকম একটা বিশৃঙ্খলার মধ্যে সংস্কার তো দূরের কথা, আগে যা ছিল সেটাই আরও উল্টো এখন বুমেরাং হয়ে যাচ্ছে আমাদের সবার জন্য। আমাদের আশাগুলো দুরাশায় পরিণত হয়ে যাচ্ছে, ভয়গুলো আরও বেড়ে যাচ্ছে, অভাবগুলো আরও প্রকট আকার ধারণ করছে এবং এই অবস্থাতে এই সরকার আলটিমেটলি আগামী দিনগুলোতে কতটা সফলতা দেখাতে পারবেন সেটা নিয়ে আমি যথেষ্ট সন্দিহান। এই হলো আমার বক্তব্য। জি, শামীমা সুলতানা, এই বিষয়টি নিয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এই যে কোন বিষয়গুলো কোথায় আসলে সংস্কার আগে প্রয়োজন। গোলাম মাওলা রনি যেভাবে বলছিলেন, সেখান থেকে মনে হয় যে এই সরকারকে যদি উঠতে যেতে হয় কোন বিষয়গুলোকে তারা আগে গুরুত্ব দিবে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে যিনি একজন বিজ্ঞ আলোচক আছেন এবং আমার যে দর্শক যারা সামনে থেকে দেখছেন, সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি শুরু করছি। আসলে সংস্কার কাজটা দেখতে হবে যে আসলে কতটুকু সংস্কার। হ্যাঁ, দেখেন যে গত ১৫ বছরে যে জঞ্জাল জমে গিয়েছে, হ্যাঁ, প্রতিটা প্রতিষ্ঠানের দিকে আপনি তাকান, প্রতিটা প্রতিষ্ঠানই কিন্তু বিপর্যস্ত। এবং দেখেন যে আমরা ৫ তারিখের পর থেকে একের পর এক কিন্তু আমরা দেখছি বিভিন্ন প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে যে কতটা দুর্নীতিগ্রস্ত ছিল।
হ্যাঁ, যে এবং ঋণগ্রস্ততা, তারপর হলো যে ওই ঋণগ্রস্ততা তো আছে, এমনকি দেখেন যে শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু তার বাইরে না। গতকালকে আপনারা দেখেছেন যে শিক্ষা প্রতিষ্ঠানে ভিসি নিয়োগ হয় 2 কোটি টাকা দিয়ে, অধ্যক্ষ নিয়োগ হয় 50 লাখ টাকা দিয়ে। হ্যাঁ, যে এই যদি অবস্থা হয় শিক্ষা প্রতিষ্ঠানেরই, তাহলে কিন্তু আমরা চিন্তা করতে পারি যে আসলে অন্যান্য প্রতিষ্ঠানগুলোর অবস্থাটা কি। তারপরে দেখেন যে শিক্ষার্থীরা যে একটা কোটা সংস্কার আন্দোলনে গিয়েছিল, সেটা তাদের ন্যায্য আন্দোলন ছিল। কোটা আন্দোলন থেকে কিন্তু তারপর আস্তে আস্তে তারা কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের দিকে চলে যায়, তারপরে তো এক দফা আন্দোলনে চলে যায়। তো আমি যেটা বলতে চাচ্ছি, আপনি অর্থনৈতিক একটা বিষয়টা দেখেন, সেখানে একদম বিপর্যস্ত, ব্যাংকগুলির অবস্থা ভীষণ বিপর্যস্ত। তারপরে দেখেন যে স্বাধীনতার কথা কি বলবো, যে বাংলাদেশে তো আসলে কোনো স্বাধীনতা ছিল না, কোনো গণতান্ত্রিক কোনো অধিকার কেউ আসলে প্রয়োগ করতে পারেনি, ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, বাক স্বাধীনতা তারা প্রয়োগ করতে পারেনি। কাজেই আমরা দেখি যে ব্যক্তি পর্যন্ত বিপর্যস্ত ছিল, কোনো ব্যক্তি স্বাধীনভাবে কথা বলতে পারছে না। তো এই দিক দিয়ে যদি আবার দেখেন যে গতকাল থেকে যেটা দেখছি, সেটা হলো প্রাকৃতিক একটা বিপর্যয় দেখা দিয়েছে, দুর্যোগ দেখা দিয়েছে, সেটারও কিন্তু মোকাবেলা করতে হবে। কাজেই যে প্রথম যে আসলে কোনটা করতে হবে, এটা কিন্তু এখন চিন্তার বিষয়। আপনি অর্থনৈতিক দিক দিয়ে চিন্তা করবেন, নাকি শিক্ষা ব্যবস্থাটাকে শক্ত করে ধরবেন, নাকি প্রশাসনিক ব্যবস্থাটাকে শক্ত করে ধরবেন, নাকি বন্যা মোকাবেলা করবেন। আসলে এটা এখন হলো যে আমাদেরও কিন্তু এখন অন্তর্বর্তীকালীন যিনি সরকার আছেন, তার উপর কিন্তু ছেড়ে দিতে হবে যে উনি কিভাবে আস্তে আস্তে, এবং তাকে কিন্তু আমাদের সময়ও দিতে হবে এবং সহযোগিতা করতে হবে। তাহলেই কিন্তু আসলে আস্তে আস্তে একটার পর একটা, কোনোটা অংশ থেকে কিন্তু কোনোটা অংশ কম না। দেখেন যে শিক্ষা ব্যবস্থার মানে কাঠামো যেটা, সেটা ভেঙে পড়েছে। হ্যাঁ, ব্যাংকিং সেক্টরের যে অর্থনৈতিক অবস্থা, সেটা একটা বিপর্যয়ের মুখে। প্রশাসনিক কাঠামো সেখানে আমরা যে আপনি বলছিলেন যে সময়ের বিষয়, কারণ সংস্কার অনেকগুলো, সময়ের বিষয়টি নিয়ে গোলাম মাওলা রানী আপনি কি বলবেন, যে তাদের সময়ের সীমার যে বিষয়টা থাকে অন্তর্বর্তীকালীন সরকারের? এখন যেহেতু সবকিছু এলোমেলো হয়ে গেছে, যে আদর্শ নিয়ে এখানে দেখুন আমরা কিন্তু একটা একটা বিচ্যুত হয়েছি। আন্দোলনটা একদম প্রাথমিক পর্যায়ে যেটা ছিল কোটা বিরোধী আন্দোলন, তারপরে সেটা আরও বেড়ে গেল যে আমরা এখানটাকে বৈষম্য বিরোধী আন্দোলন। আচ্ছা, বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে যখন রাষ্ট্র শক্তি প্রয়োগ করলো এবং এখানে রক্তপাত ঘটলো, তখন এই যে ম্যাডাম যিনি আছেন, তিনি কখনোই হয়তো বেরোতেন না ঘর থেকে, তো তিনি বের হয়ে গেলেন, ছাত্রদের সঙ্গে একাত্মতা পোষণ করলেন। কখন? যখন তিনি দেখলেন যে তার ছাত্রদের উপর এমন জুলুম হচ্ছে, এমন রক্তপাত হচ্ছে, তো শিক্ষক হিসেবে সে ঘরে বসে বসে আজীবন যেভাবে কাটিয়েছে, তার বিবেক বা তার শরীরের মধ্যে এমন কোনো যন্ত্র হয়তো বিধাতা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছিল, সে ঘরে থাকতে দেয়নি, সে বের হয়ে গেছে। আবার দেখেন সে খুব ভাইরাল, কি জন্য? হি ইজ দ্য ফার্স্ট লেডি। একদম সে প্রকাশ্যে বঙ্গবন্ধুর ছবি সে নামিয়ে ফেলেছিল, শেখ হাসিনার ছবি সে প্রথমে নামিয়ে ফেলেছিলেন। তো যাই হোক, সরি, তো এখন সেই শেখ হাসিনার ছবি নামানোটা ওই সময়টিতে আপনাকে মনে হয় যেন হিমালয় জয়ের মতো একটা ঘটনা, সেটা তিনি করেছিলেন। এখন তাকে যদি এই মুহূর্তে সে প্রশ্ন করে যে আপনি কেন সেটা করেছিলেন, বলে যে আমি না ভেবেই করেছি। আমার কাছে আমরা একটু তার কাছ থেকে শুনতে চাই যে আপনি এরকম একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন, শিক্ষার্থীদের মনোবল বাড়িয়ে দিলেন, তো এই সিদ্ধান্তের পেছনে আপনার কি? দেখেন, আমি যে ছবিটা যেদিন নামাই সেদিন ছিল 2 তারিখ, আগস্টের 2 তারিখ। হ্যাঁ, তো তখন উত্তাল, চারপাশ উত্তাল। আমার মনে হয়েছে যে আমরা তো একটা স্বাধীন বাংলাদেশে বসবাস করি, কিন্তু আমরা কি করতে পারছি না, আমরা আমাদের গণতান্ত্রিক যে অধিকারটা সেটা প্রয়োগ করতে পারছি না, আমরা কথা বলতে পারছি না। কোনো ন্যায্য অধিকারের কথা নিয়ে যখন আমরা রাস্তায় দাঁড়িয়েছি বা শিক্ষার্থীরা রাস্তায় দাঁড়িয়েছে, তখন তাদেরকে এই যে রাজাকার তকমাটা দেওয়া হচ্ছে। হ্যাঁ, এবং এইটা না যে কেন তারা বললো, তারা কিন্তু সবটুকু স্লোগান কিন্তু শুনেনি, খালি বলেছে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, এইটা করে তার একটা অজুহাত পেয়ে গিয়েছিল। হ্যাঁ, আচ্ছা, এইখান থেকে আবার ব্যাক করি যে দেখেন একটা ন্যায্য আন্দোলনকে দেখেন উস্কানি দিয়ে, এবং প্রধানমন্ত্রী নিজে উস্কানি দিয়ে, এবং তার যে বাহিনী, চারপাশের বাহিনী, হ্যাঁ, উস্কানি দিয়ে এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছিল যে দেখা যায় যে ঢাকা শহর সহ সারাটা বাংলাদেশ যেন একটা রণক্ষেত্রে পরিণত হয়েছিল। হ্যাঁ, এবং দেখেন যে নির্বিচারে একের পর এক ভুল সিদ্ধান্তের একটা বিষয় ছিল। হ্যাঁ, তা তো বটে। এটা বললাম যে প্রথম যদি তারা বসে যেত, এটা কিন্তু একটা ন্যায্য দাবি ছিল তাদের। তারা যে ওইখানে বৈষম্যটা দেখেছে কোটার ক্ষেত্রে, এটাকে তারা সংস্কার করতে চেয়েছে। হ্যাঁ, কিন্তু একটা ন্যায্য
আন্দোলনকে তারা উস্কানি দিয়ে দিয়ে এবং শুধু প্রধানমন্ত্রী একা না, তার যে বাহিনী ওবায়দুল কাদের এবং কেমন করে বলেছেন যে ছাত্রলীগকে রেডি করে রেখেছেন, হ্যাঁ, এবং আমরা দেখি যে বিভিন্ন সময়ে এই তার লাঠিয়াল বাহিনীকে কিন্তু ব্যবহার করেছে সাধারণ শিক্ষার্থীদের উপরে। তো ওই জায়গাটা থেকে যখন আমি দেখলাম যে নির্বিচারে শিশু হত্যা করা হচ্ছে, এবং দেখেন যে 6 বছরের বাচ্চা থেকে শুরু করে যে মেধাবীরা তো আছে, মেধা শূন্য করতে চেয়েছে বাংলাদেশটাকে, মেধাবীরা আছে, সাধারণ মানুষ আছে, পথচারী আছেন, সেখানে রিক্সাওয়ালা আছেন, সেখানে এমনকি দেখেন ঘরে যারা ছিলেন তারাও কিন্তু রেহাই পায়নি, হ্যাঁ, এবং দেখেন যে ঘরের ভিতরে গুলি করছে। আর বাংলাদেশের ইতিহাসে এটা একটা নজিরবিহীন ঘটনা যে হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করা। এবং দেখেন যে 2টা মেয়ের কাতরানো কিন্তু আমরা দেখি, তারা বলে যে আমাদের কি অপরাধ ছিল, পায়ে গুলি করেছে, রক্ত বেরোচ্ছে, তাও মেয়েটা বুঝতে পারেনি যে এমন কি একটা ঘটনা ঘটে যেতে পারে যে তার ঘরের ভিতরে সে গুলিবিদ্ধ হচ্ছে। তো অবাক করার মতো যে এই দেখেন 2 মাসের শিশু তার মাকে হারিয়েছে। তো আমরা কি এরকম স্বাধীন বাংলাদেশ চেয়েছিলাম? তো আমার মনে হয়েছে যে মহান মুক্তিযোদ্ধারা আমাদের যে স্বাধীন বাংলাদেশটাকে দিয়েছেন এবং যে স্বাধীন পতাকাটা তারা এনে দিয়েছিলেন, আমার মনে হয়েছে সেই পতাকাটা রক্তাক্ত। উনি রক্তাক্ত করেছেন, উনি বিধ্বস্ত করেছেন সেই পতাকাটাকে। এবং দেখেন মনে হয় যে এক একটা শিশুকে হত্যা মানে মনে হচ্ছে যে আমার বাংলাদেশটাকে ক্ষত বিক্ষত করছে। তখন আমার কি হবে, আমার ভবিষ্যৎ কি হবে, আমি কিন্তু সেটা চিন্তা করিনি। আমার মনে হয়েছে যার হাতে এই রক্তের দাগ লেগে গিয়েছে, যার হাত এই রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে, তাকে আমার পিছনে রাখা যাবে না, এই ওয়ালে রাখা যাবে না, আমি সেটা নামিয়ে ফেলি। বাহ। এবং এই যখন সবাই সরকারের বন্দনায় ব্যতিব্যস্ত, সেই সময় আপনি এরকম একটি সিদ্ধান্ত নিয়েছিলেন। আমি গোলাম মাওলা রানী আপনার কাছ থেকে শুনবো যে এই যে ভিসি নিয়োগের ক্ষেত্রে 2 কোটি বা 50 লাখের যে বিষয়টা আমরা সামনে এসেছে জানতে পেরেছি, এই প্রসঙ্গে আপনার কি মতামত? এই যে নিয়োগ বাণিজ্য চলছিল বা চলে, মতামত দেওয়ার মতো বেহায়াপনা আসলে আমি দেখাতে চাচ্ছি না। এর কারণ হলো যারা টাকা নিয়েছে রাজনীতিবিদরা, যদি দীপুমণির কথা বলেন, পলিটিশিয়ান, দ্য পার্ট অফ দ্য পলিটিক্স। তো এই কাজটা খুবই জঘন্য। শিক্ষা এবং শিক্ষার সাথে যারা সম্পৃক্ত, বলা হয় এরা জাতির শ্রেষ্ঠ সন্তান। আজীবনকালে আপনি যদি 1000 বছরের ইতিহাস ধরেন, সব যুগেই শিক্ষাকে বলা হয়েছে যে সমাজের উঁচুতলার, এমনকি রাজার চেয়েও তারা শ্রেষ্ঠ। আপনি দেখবেন যে আমরা যে আর্য সমাজে যে বিভক্তি ছিল, এবং সেখানে সবচেয়ে কুলীন যারা ছিলেন তারা ছিলেন ব্রাহ্মণ। ব্রাহ্মণ মানে টিচার। এরপরে কিন্তু ক্ষত্রিয় মানে যারা রাজা এবং যুদ্ধ করেন, তাদেরকে দ্বিতীয় ক্যাটাগরির। তো এখন দ্বিতীয় ক্যাটাগরির মানুষ যারা রাজা বা রাজনীতিবিদ, ক্ষত্রিয়, তারা প্রথম ক্যাটাগরির ব্রাহ্মণদেরকে জিম্মি করে তারা তাদের নিয়োগ লাভের জন্য তাদের কাছে 2 কোটি টাকা করে নিচ্ছেন। তো এর ফলে কি হলো দেখেন, প্রকৃতির বিচার যারা এই কাজগুলো করেছেন, এই বাংলার মাটিতে একজন দীপুমণি যে অপমানের শিকার হয়েছেন এবং যেভাবে তাকে টানা হেঁচড়া করা হয়েছে, কিয়ামত পর্যন্ত তার পরিবার, বংশ পরম্পরায় এই দৃশ্য ভুলতে পারবে না। এবং তার প্রতি যে ঘৃণা, দীপুমণি এই নামটা কেউ সাধারণত আগামীতে রাখবে বলে আমার কাছে মনে হচ্ছে না। আবার অন্যদিকে লানত সেই ব্রাহ্মণের, সেই শিক্ষকের, যে 2 কোটি টাকা দিয়ে একটা পবিত্র চেয়ারে বসে একটা অপবিত্র মানুষ হিসেবে নিজে প্রথমে অপবিত্র হয়েছে, আর ওই চেয়ারটাকে অপবিত্র করেছে। এবং সে 2 কোটি টাকা তো যখন দিয়েছে, সে তো 20 কোটি টাকা আয় করার চেষ্টা করেছে। ফলে যে বিশ্ববিদ্যালয়গুলো, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এই ধরনের লেনদেন করে যারা ভিসি হয়েছেন, গিয়ে দেখবেন সেখানে ছাত্রদের খাবারের মান কমে গেছে। সেখানে যে সকল স্থাপনা হয়েছে, বিল্ডিং হয়েছে, সেখানে এমন নিম্নমানের বিল্ডিং হয়েছে, বিকজ তাকে তো কমিশন দিতে হয়েছে। সেগুলো করে তারপরে শেষে দেখা গেল যে এক সময় উঠাতে হয়েছে এবং একটা সময় সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তারপরেও যদি সে দেখে যে আল্লাহ আমার এই সময়ের মধ্যে 2 কোটি টাকা বা 20 কোটি টাকা হচ্ছে না, সেই ছাত্রলীগদের ক্যাডারদেরকে পাঠিয়ে বিভিন্ন জায়গাতে ওই ক্যাম্পাসের বাইরে গিয়ে বিভিন্ন চাঁদাবাজি, মাস্তানি, খুন খারাপি, অপহরণ, যে ঠিক আছে বাইরে থেকে অমুক ব্যবসায়ীকে ধরে আনো, হলের মধ্যে আটকিয়ে তোমরা 1 কোটি টাকা আদায় করো, তোমরা নিয়ে 50 লাখ, আমাকে 50 লাখ, এছাড়া কোনো উপায় নাই তো ওই জায়গাতে। তো এই কাজগুলো মানে শিক্ষকদের মধ্যে কেউ কেউ করেছেন। তার প্রতি লানত, অভিশাপ দেওয়া ছাড়া আমার আর কিছুই বলার নেই। আর যে এই কাজ করেছে আলটিমেটলি সে বিচার, এখন তার বিচার হচ্ছে। কিন্তু যে সকল শিক্ষকরা
এই অপকর্মের সাথে জড়িত হচ্ছে, আমি মনে করি যে ডাক্তার দীপুমণির সঙ্গে তাদের একত্রে মোটামুটি রিমান্ডে নেওয়া উচিত, তাদেরকে ছাড় দেওয়া উচিত না। এই কারণে এরা আলটিমেটলি পচে গেছে। এই টিচার যারা এই কাজগুলো করে তারা সবাই পচে গেছে, দে আর দ্য অ্যাবান্ডেন্ট। তাদের কাছ থেকে যারা শিক্ষা নিবে তাদের মস্তিষ্ক তো ওভাবেই গড়ে উঠবে। তাদের আর শিক্ষা দেওয়ার কোনো যোগ্যতাই নাই। প্রথমত এরা যেই জায়গাটাতে আছে ওই জায়গা থেকে তাদের সরাতে হবে। আপনি কি করেন, আপনার শরীর এত সুন্দর একটা হাত, এই হাতে ধরেন আপনার ক্যান্সার হলো বা বড় একটা ফোড়া হলো বা হলো, আপনি কি হাত কেটে ফেলেন। এবং মানুষের শরীরের সবচেয়ে প্রিয় যে জায়গাগুলো আছে সেখানেও যদি ক্যান্সার হয় মানুষ কেটে ফেলে, অস্ত্রোপচার করে ফেলে। এখন একটা বিশ্ববিদ্যালয়ের একজন ভাইস চ্যান্সেলর, সবচেয়ে শিক্ষিত, সবচেয়ে সিনিয়র, সুদর্শন, মেধাবী, চৌকস লোককে সাধারণত দেওয়া হয়। আবার এই 2 কোটি টাকা যে দিয়েছে সে হলো এই যোগ্যতার সাথে সাথে তার যত সব ফাজলামো বুদ্ধি আছে, ইবলিসি বুদ্ধি আছে, সেইগুলো তার সাথে যুক্ত হয়েছে। তো হওয়ার পরে এইগুলো এখন পচে গেছে। একটা নর্মাল দেখবেন গুড়া মাছ, পুঁটি মাছ যদি পচে খাওয়া যায়, চিংড়ি মাছ পচলে খাওয়া যায়, ইলিশ মাছ পচলে কিন্তু খাওয়া যায় না। তো ওই যে পচা দুর্গন্ধময় লোকগুলো, তাদেরকে তো ওনারা চিনেন, আমি না চিনলেও ওনারা যেহেতু শিক্ষকতা পেশার সঙ্গে আছেন। তো এই যে এখন যে একটা সময় যাচ্ছে, তালিকা দিয়ে দিয়ে বলতে হবে যে এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রক্টর হওয়ার জন্য দীপুমণিকে এত টাকা দিয়েছে, ওনারা জানেন। তারপরে এই ভিসি এত টাকা দিয়েছেন, আমরা শুনেছি। ফলে এই তালিকা করে এদেরকে যদি এই সময়টিতে চিহ্নিত করে শাস্তির আওতায় না আনা যায়, তাহলে এই যে ছাত্ররা বা আমরা সবাই যে সংস্কারের কথা বলছি, এই সংস্কারটা দুনিয়ার সব জায়গায় হলেও এই বিশ্ববিদ্যালয়গুলোতে এই সংস্কারগুলো হবে না। জি, আপনার দারুণ বিশ্লেষণাত্মক এই মন্তব্য আমরা পেলাম। আমাদের আরও অনেক প্রসঙ্গ আছে, আমরা আলোচনায় নিয়ে আসবো। বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আমরা একটু বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। আমাদের একটা দাবি আছে, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলছি। আমাদের সাথে আছেন গোলাম মাওলা রনি এবং ডক্টর শামীমা সুলতানা। আমরা যে প্রসঙ্গে আমরা কথা বলতে চাই এখন, আমাদের এই যে পাহাড় সমান আমাদের জাতীয় জীবনের সমস্যা, কিন্তু তার মধ্যে আমরা বিগত বছরগুলোতে দেখেছি শিক্ষাক্ষেত্রে একটা বড় গ্যাপ বা ধস তৈরি হয়েছে। তার মধ্যে আবার এই আন্দোলনের মধ্যে এইচএসসি পরীক্ষাকে বাতিলের স্থগিত ছিল, সেটাকে আবার বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলো। এই যে একটা বড় ধরনের মানে উত্থান পতন ঘটছে আমাদের এই এইচএসসি পরীক্ষা বিষয়টি নিয়ে, সেই প্রসঙ্গে আপনার কি মত? যে এই যে বাতিল হলো, আবার এই মানে অনেকে অভিভাবকদের মধ্যে ভিন্ন ধরনের এই আন্দোলনের সাথে সম্পৃক্ত, বাতিলের আন্দোলনের সাথে সম্পৃক্ত, আমি একেবারে তাদের কাছে তাদের পিতা হিসেবে, গার্ডিয়ান হিসেবে একেবারে স্বনির্বন্ধ অনুরোধ যে এই বিষয়টা গ্রহণ করাটা তাদের জন্য খুবই অযৌক্তিক হবে, অন্যায় হবে। এবং তারা এই যে 24 ব্যাচের যে এইচএসসিটি, এটি তাদেরকে এই কলঙ্কের দায় তাদেরকে সারা জীবন বইতে হবে। আমরা দুজন বসে আছি, তিনি বাংলাদেশের মধ্যে সবচেয়ে নামকরা একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আজকের ছেলেমেয়েরা জ্ঞান বিজ্ঞানের যেই জায়গাতে বসে যেতে চায়, পৌঁছাতে চায়, আজ থেকে 20 বছর পরে আলটিমেটলি ওটা চেয়ার। আবার যদি ধরেন কেউ যদি ব্যবসায়ী হতে চায়, রাজনীতিবিদ হতে চায়, তাহলে আমি এই যে যেখানে বসে আছি এই এরকম একটা চেয়ার। তো কাজেই আমরা যে কথাগুলো বলছি এই সাথে একটা শব্দ আছে ম্যালিস এবং প্রিজুডিস। আমাদের কোনো স্বার্থ নেই তাদের সঙ্গে। তারা আমাদের সন্তানের মতো। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলি, উনি এখানে এসেছেন বা আমি এখানে এসেছি, আমাদের জীবনের উন্নয়নের পেছনে, উন্নতির পেছনে সবচেয়ে বড় যে জিনিসটি হলো অধ্যয়ন। এবং অধ্যয়ন যে তপস্যা, মানে ইবাদত। আমরা আসলে ইবাদত, আমি তো চেয়ারের সঙ্গে নিজেকে বেঁধে ঘন্টার পর ঘন্টা বইয়ের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত মুখস্থ করে ফেলেছি। এবং আমার লেখাপড়া আসলে বিশ্ববিদ্যালয় লেভেলে পড়াশোনা হয় না, পড়াশোনাটা হয় ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত। আমি মাধ্যমিকে যেটা পড়াশোনা করেছি এবং উচ্চ মাধ্যমিকে যে পড়াশোনা করেছি, এটাই এখন পর্যন্ত আমার জীবনের পাথেয় হয়ে আছে। তো কাজেই তারা যে পরীক্ষাটা দিল না বা দিতে চাচ্ছে না, এটা আমি পুনর্বিবেচনা করতে বলবো। এর কারণ হলো এটা নিয়ে তারা যদি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে আসেন, উনি শিক্ষক হিসেবে খুব ভালো জানেন, উনি বলবেন আরও সুন্দর করে যে একটা ভালো ছাত্র সে কী করে ফ্রন্ট লাইনে চলে আসে। আর একটা ছেলে যে পড়াশোনা করেন ইন্টারমিডিয়েটে, ম্যাট্রিকে, ও প্রথমে করে কি ব্যাকবেঞ্চার হয়, এরপরে 2-3 দিন ক্লাস করার পর সে আর কিন্তু ক্লাসে আসে না। এবং অনেক ছেলে মেয়ে ইউনিভার্সিটি থেকে পাশ করে কিন্তু সে টিচারকেও চেনে না, টিচারও তার নাম জানে না। ফলে এই যে ছেলেমেয়েরা আলটিমেটলি যারা এই অটো একটা পাশ নেবে, তারা পরবর্তীতে যে পরীক্ষাগুলি হবে
তা সেই সব পরীক্ষাগুলোতে তারা খারাপ করবে, জীবনে তারা সফল হতে পারবে না। এবং এর থেকে যদি তারা সফল হতে চায়, হয়তো চেষ্টা করলে তারা এই একজন গুন্ডা হতে পারবে, বদমাশ হতে পারবে, কিন্তু এই যে ফাঁকিবাজির একটা জিনিস করে তারা জীবনে দৃষ্টান্তমূলক যে সকল পদ পদবি আছে কোনো একটা অবস্থায় তারা যেতে পারবে না, কখনোই যেতে পারবে না। তা মুরব্বী হিসাবে, গার্ডিয়ান হিসেবে আমি কখনো চাইতে পারি না। উনি আরো ভালো বলতে পারবে যে ভালো ছেলেগুলো। সুলতানার কাছ থেকে শুনবো। ইতোমধ্যে আমাদের সঙ্গে জুমে বেশ কয়েকজন যুক্ত হয়েছে। আমাদের সাথে জুমে আছেন, আমি একটু তাদেরকে যুক্ত করে নিচ্ছি। আমাদের সাথে টাঙ্গাইল থেকে আছেন অধ্যক্ষ আমিনুল ইসলাম, তিনি মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের অধ্যক্ষ হিসেবে আছেন। আমাদের সাথে অভিভাবক এবং শিক্ষক আছেন রিফাত পারভিন, এবং আছেন অভিভাবক মাসুদুর রহমান তুহিন। আপনাদেরকে স্বাগত জানাই আমাদের আজকের এই অনুষ্ঠানে। এবং আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, আমার শুরুতেই অধ্যক্ষ আমিনুল ইসলাম আপনার কাছ থেকে আমার জানবার যে বিষয়টি, সেটা হলো এই যে পরীক্ষা পদ্ধতি, পরীক্ষা স্থগিত, সেটাকে আবার বাতিল করা হলো, এই প্রসঙ্গে আপনার কি অভিমত? ধন্যবাদ নেক্সাস টেলিভিশনকে আর যারা সম্মানিত আলোচক আছেন। তো এই শিক্ষক হিসেবে আমাদের অনেক পীড়া দিচ্ছে এই বিষয়টা, যে আমরা জানি যে পরীক্ষা না থাকলে তো ছাত্র জীবন সুখেরই হতো। এটা আমাদের অনেক পুরনো কথা, অনেক আগে থেকে জানি। তো এই যে পরীক্ষা, যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলি, সেখানে দেখা যায় যদি আল্লাহ আমাদের জিজ্ঞাসা না করতেন আমাদের কর্মকাণ্ডের কথা, তাহলে আমরা হয়তো নামাজ রোজাও পড়তাম না, ভালো কোনো কাজ করতাম না, যা খুশি তাই করতাম। তো এই যে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পরীক্ষা দেওয়ানোর জন্য, পরীক্ষায় বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য, যেমন ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে ফার্স্ট ইয়ারে থাকতে ফার্স্ট টার্মিনাল পরীক্ষা, তারপর সেকেন্ড টার্মিনাল মানে হাফ ইয়ারলি, তারপর ইয়ার্স চেঞ্জ, তারপর প্রি টেস্ট, টেস্ট, এতগুলো পরীক্ষা অতিক্রম করবার পর তারপর সে যোগ্যতা অর্জন করে বোর্ড পরীক্ষা দেওয়ার। এই পরীক্ষাগুলো হলো মহড়া, মূল পরীক্ষা, বোর্ড পরীক্ষা দেওয়ার, পরীক্ষায় অংশগ্রহণ করার মহড়া এতগুলো। তাহলে বোর্ড পরীক্ষার মধ্য দিয়ে তার একটা চূড়ান্ত মূল্যায়ন হয়, যেটা সেখানে এই পরীক্ষার মধ্য দিয়ে সে তার রেজাল্টের উপর ভিত্তি করে সে কোথায় যাওয়ার যোগ্যতা অর্জন করবে। সেখানে যে ইন্টারমিডিয়েটকে বলা হয়, ইন্টারমিডিয়েট ইজ কল্ড দ্য গেটওয়ে টু হায়ার এডুকেশন। এখন সেই গেটওয়েটাই যদি তার বন্ধ হয়ে যায়, আর সেটা যদি হয় দুর্বল, আর তাই এটা বড় দুঃখজনক। আমরা অবশ্যই শোকাহত যারা এই গত আন্দোলনে শহীদ হয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা করছি, যারা আহত হয়েছে দ্রুত আরোগ্য কামনা করছি, আর যারা মানসিক ট্রমায় আছে তাদেরও আরোগ্য কামনা করছি। কিন্তু এই সরকার তো চেয়েছিলেন যে আরো সময় পিছিয়ে দিয়ে তবু যাতে পরীক্ষাটা নেওয়া যায়, এমনকি 100 নম্বরের জায়গায় 50 নম্বরের পরীক্ষাও নিতে চেয়েছিলেন, যে যাতে ছাত্রছাত্রীরা ওই পরীক্ষা বিমুখ না হয়। কিন্তু ছাত্রছাত্রীদের যে ইতোমধ্যে সম্মানিত আলোচক জনাব গোলাম মাওলা রনি সাহেব, তারপর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর শামীমা সুলতানা, তারা এই বিষয়ে কথা বলছিলেন, আমরা মনোযোগ দিয়ে শুনছিলাম। অবশ্যই ছাত্রছাত্রীরা এই চূড়ান্ত বিজয় অর্জন করেছে, তাদের লক্ষ্যে পৌঁছেছে গত আন্দোলনের মধ্য দিয়ে, তারা যা চেয়েছিল তা পেয়েছে। কিন্তু এদের তো আরো অনেক পথ এগিয়ে যেতে হবে, পথ পাড়ি দিতে হবে। তাহলে তাদের এখানে জি, আপনি একদমই অধ্যক্ষ আমিনুল ইসলাম, আপনি একদমই ঠিক বলেছেন। তাদেরকে অনেক পথ এগোতে হবে, তাদেরকে পরীক্ষা দিয়ে আসলে এগোতে হবে। আমরা আপনাকে ধন্যবাদ জানাই। আমি অভিভাবক হিসাবে রিফাত পারভিন যুক্ত আছেন, তার কাছে আমার জিজ্ঞাসা থাকবে যে অভিভাবক হিসাবে আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন, যে এই যে অটো পাসের যে সিদ্ধান্তটা দেওয়া হলো, এটা আপনি আপনার সন্তানের জন্য কতটা বিচলিত যে এই পদ্ধতিটা করা হলো? সেখানে বিচলিত তো অবশ্যই, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনি চিন্তা করে দেখেন যে এই 24 সালের ব্যাচের যে বাচ্চারা আছে, তারা কিন্তু অলরেডি কোভিড যে 19 ছিল সেই ব্যাচে ওরা অলরেডি 1 বছর লস করা, ওরা 1 বছর অলরেডি পিছিয়ে তারপরে ওরা ইন্টারমিডিয়েট লেভেলে এসছে। এখন আবার ওরা এই যে একটা কি বলে পিছানো একটা, আবার একটা এর মধ্যে বাধার মধ্যে পড়ে গেল। সেখানে তো আমি আমার বাসায় একজন পরীক্ষার্থী আছে, আমার সন্তান, আমার মেয়ে।
তাকে আমি দেখতে পাচ্ছি যে সে পরীক্ষা দেওয়ার জন্য যতটুকু প্রস্তুতি একটা বাচ্চা নেওয়ার কথা ছিল সেরকম প্রস্তুতি নিয়েই সে প্রস্তুত ছিল। এখন যে একবার বলছে হবে, আবার পরীক্ষার একটা রুটিন দেওয়া হলো, সেই রুটিন অনুযায়ী আবার সে একটু বই খাতা গুছিয়ে আবার পড়তে বসে আবার একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করলো। তারপরে আবার মানে এই যে বারবার ডিসিশন চেঞ্জ হচ্ছে, একবার বলা হচ্ছে যে একটা দেওয়া হবে, আবার বলা হচ্ছে। এখন ছাত্ররা যে কিছু ছাত্র আমি জানি যে যে ছাত্ররা বলেছে পরীক্ষা দিতে চাচ্ছে না, তাদের যে যুক্তিগুলো ছিল সেগুলো আমি বলছি না ইনভ্যালিড, ভ্যালিডিটি আছে, ঠিক আছে। এখন আমাদের সার্বিক অবস্থা বিবেচনা করে দেখতে গেলে তাদের কথাগুলো শুনতে হবে, কিন্তু তাদেরকে একদম সাথেই জানিয়ে দেওয়া যে হ্যাঁ ঠিক আছে পরীক্ষা নেওয়া হবে না, এটা না বলে যদি আরেকটু সময় নিয়ে আরো আমাদের যে যারা শিক্ষার ক্ষেত্রে যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে যদি ডিসিশনটা দেওয়া যেত পরিকল্পনা করে, আমার মনে হয় সেটা ভালো হতো। জি জি, অনেক ধন্যবাদ আপনাকে। জি, এই যে দোদুল্যমান অবস্থায় বলে দেওয়া হলো আসলে। জি, এই যে দোদুল্যমান অবস্থায় শিক্ষার্থীদেরকে রাখা এবং তাদেরকে একরকম, যারা পরীক্ষা দিতে চেয়েছিল তাদেরকে একরকম হতাশ হতে হলো, এরকম পরিস্থিতিতে অভিভাবক আমি মাসুদুর রহমান তুহিন আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি একজন অভিভাবক হিসেবে আপনার মতামতটা কি যে এই অবস্থাটা সৃষ্টি হওয়ার পেছনে? আসলে সবকিছুই সময়ের আবর্তনে, সময়ের পরিপ্রেক্ষিতে ডিসিশন নিতে হয়। পরিবর্তিত পরিস্থিতির মধ্যে পরিবর্তিত সিদ্ধান্তই গভর্নমেন্ট নেবে, এটাই স্বাভাবিক, সময় উপযোগী। কিন্তু আমি মনে করি যে এই অটো পাসটা ওদের দুর্নাম বয়ে আনবে যে তোমরা ওই ব্যাচের ছাত্র নও, যে 2024 সালের এইচএসসির অটো ব্যাচ তোমরা। যখনই সে একজন অফিসার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তখন কিন্তু তাকে এই জিনিসগুলো শুনতে হবে। আমরা কোভিড-19 যে 2020-এ যেটা হয়েছিল, তারও কিন্তু আমরা রিয়াকশন দেখতে পাই। তা আমি মনে করি এখানে অভিভাবক হিসেবে মনে করি যে অনেক ছেলে মেয়ে এসএসসিতে রেজাল্ট একটু খারাপ করেছিল, তারা একটু এনফোর্স করে ভালোভাবে লেখাপড়া করে গার্ডিয়ান হিসেবে আমরা একটু ট্রেন আপ করে তাকে চাচ্ছিলাম যে হয়তোবা সামহাউ এসএসসিতে এ প্লাস পায়নি, এইচএসসিতে তারা এই প্লাসটা যেন অর্জন করতে পারে, সেই লক্ষ্যে তারা প্রিপারেশন নিয়েছিল। এখন যদি এভারেজ ম্যাপিং করে যদি মার্কিং করা হয়, সেক্ষেত্রে এই ছেলে মেয়েগুলো পিছিয়ে পড়বে। জি, আমরাও সেটাই, আমাদেরও সেটাই ভাবনা যে আমাদের ছেলেমেয়েরা পিছিয়ে না যাক এবং বিষয়টিকে পুনর্বিবেচনায় আনা যায় কিনা সে বিষয়ে আমরা জানবো। আমরা শামীমা সুলতানা আপনার কাছে আসবো, তার আগে আবারও একটি বিরতি নিয়ে আসছি। দর্শক, বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরেই, সাথে থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ 7 দিনের আজকের আলোচনায়। আমি ডক্টর শামীমা পারভীন। আমরা শিক্ষা প্রসঙ্গে ছিলাম, যে আমরা একটু বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে আবারও চলে যাই। আমরা দেখছি যে যে শূন্য পদগুলো পূরণ না হওয়ায় সংকট আরও ঘনীভূত হচ্ছে। সংকটের কারণটা কি আসলে, দলীয়করণ কি, এই বিষয়ে আপনার কাছ থেকে শুনবো। সংকটের কারণ এটা তো আমরা আসলে শুরুতে বলেছি যে আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। হ্যাঁ, যে গত 15 বছরে আমরা যে ধরনের নিয়োগ বাণিজ্য শুনি, এর আগে কিন্তু আমরা কখনো এরকম করে শুনিনি। তো যখন দেখা গেল যে মানে বলি কি যে প্রত্যেকটা মানুষকে আসলে সৎ হতে হয়, দেশটাকে ভালোবাসতে হয়। হ্যাঁ, যদি সৎ না হয় তাহলে দেখবেন যে যদি সৎ না হয় সে তার প্রতিষ্ঠানকে কোনোদিন ভালোবাসতে পারবে না। এবং আমরা যত আবেগ নিয়ে বলি যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, হ্যাঁ, সাধারণ মানুষ ভালোবাসে, কৃষক শ্রমিকরা ভালোবাসে, কিন্তু যারা ক্ষমতায় থাকে তাদেরই আসলে দরকার যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা যেন হৃদয় থেকে বলে এবং সত্যিকার অর্থেই যেন এটাকে তারা মিন করে। হ্যাঁ, কিন্তু আমরা দেখেছি যে গত 15 বছরে যারা ক্ষমতায় তারা কিন্তু দেশটাকে ভালোবাসেনি। হ্যাঁ, ভালো যে বাসেনি এটাকে কিন্তু আমরা ধারাবাহিকভাবে দেখতে পাচ্ছি। তারা আসলে মানে কোনো সময়ই দেশটাকে ভালোবাসেনি। এখানে মনে হয় যে ব্যক্তি স্বার্থ বড় হয়ে গিয়েছিল। যেমন কি দেখেন, যিনি সরকার প্রধান ছিলেন তিনিও কিন্তু কোনোদিন দেশটাকে ভালোবাসেননি, কারণ ওনার বিরুদ্ধেও কিন্তু আমরা দেখি যে উনি কতটা দুর্নীতিগ্রস্ত ছিলেন। যখন একটা দেশের মাথাটা ঘুণে ধরা থাকবে, হ্যাঁ, তখন আপনি ধারাবাহিকভাবে ওনার যে দোসররা থাকবে তাদের কাছ থেকে আপনার ভালো কিছু আশা করতে পারবেন না। হ্যাঁ,
কি ওই যে দলীয়করণের পর্যায়ে আমরা বলতে দলীয়করণ চাই হয়ে যায়। দেখেন এই দলীয়করণের ফলটাই কিন্তু একজন ভিসি, হ্যাঁ, যখন একজন ভিসির মধ্যে ঘুণে ধরবে, যখন তিনি তার প্রতিষ্ঠানকে ভালোবাসবেন না, হ্যাঁ, যখন তিনি 2 কোটি টাকা দিয়ে নিয়োগপ্রাপ্ত হবেন, তখন তার নেশাটা কিন্তু থাকবে ওই টাকার দিকে, যে ওই টাকাটা আমরা উনি এইসব কিভাবে ক্ষেত্রে আদায় করবেন। আরো দেখেছি যে আমরা শপথের কথা যদি হ্যাঁ। বলতে চাই, তারপরে আমরা যদি আরো বলতে চাই যে বঙ্গবন্ধুকে বারবার আওয়ামী লীগ সরকারই হত্যা করেছে প্রতিনিয়ত, এই প্রসঙ্গে একটু গোলাম মাওলা রানী আপনার কাছ থেকে শুনবো। আপনি ঠিকই বলেছেন। এর কারণ হলো এই প্রজন্মের যারা আছেন তারা হয়তো মুক্তিযুদ্ধ দেখেননি, কিন্তু মুক্তিযুদ্ধের বিষয়টা আমাদের দেশে মোটামুটি সেটেলড, যে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে এবং বঙ্গবন্ধু আওয়ামী লীগের একেবারে অবিসংবাদিত নেতা ছিলেন, যিনি কিনা পরবর্তীতে জাতীয় নেতা এবং মুক্তিযুদ্ধের মহান নেতা হিসেবে জাতির পিতা, এই ব্যাপারে কোনো আপত্তি কারো ছিল না, এমনকি বিএনপিরও ছিল না। কিন্তু এখন দেখা গেল যে উঠতে বসতে সেই কথায় কথায় বঙ্গবন্ধু, শপথে বঙ্গবন্ধু, শোয়ায় বঙ্গবন্ধু, সেই তারপরে শেষে জাগরণে বঙ্গবন্ধু, চিন্তায় বঙ্গবন্ধু, মানে বঙ্গবন্ধু ছাড়া মানে কোনো জায়গা নেই। এবং এগুলো নিয়ে ট্রল করতে 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 এমন একটা জায়গাতে চলে আসছে যে এই মানুষটির আত্মাকে যদি এই পৃথিবীতে পাঠানো হতো, সে তার কন্যাকে গলা টিপে মেরে ফেলতো যে তুই আমার করলি এটা কি, তোর কারণে তো আমি আযাবের ফেরেশতাদের দ্বারা প্রতি মুহূর্তে নির্যাতিত হচ্ছি। আমাদের দেশের যে কৃষ্টি এবং কালচার, আমরা যে কোনো ধর্মেই যখন বিশ্বাস করি, এটা হিন্দু ধরেন, বৌদ্ধ বলেন, মুসলিম ধর্ম বলেন, সব জায়গাতে শিরক, অর্থাৎ যিনি মহান রব মালিক, তার সঙ্গে অন্য কারোর যখন তুলনা করা হয়, তার সমপর্যায়ে নেওয়া হয়, কাউকে যদি দেবত্ব দেয়া হয়, তখন আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন গোস্বা করেন, রাগ হয়ে যান এবং এমন কতগুলো সমস্যা এসে যায় যে সমস্যাগুলো তখন আর মানুষের হাতে থাকে না। এখন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, তিনি তার পিতাকে দেবতা বানাতে গিয়ে সে যেভাবে মূর্তি পূজা করার চেষ্টা করেছে, যেভাবে শিরক করার চেষ্টা করেছে, যেভাবে মানে তাকে জোর করে তার স্বাভাবিক অবস্থার চেয়ে আরও বড় করে তাকে তুলে ধরার চেষ্টা করেছে, এটির একটা প্রাকৃতিক অভিশাপ শেখ হাসিনার উপর এসেছে এবং স্বয়ং বঙ্গবন্ধুর উপর এসেছে। বাংলাদেশে বঙ্গবন্ধুর মূর্তি টেনে হিসড়ে নামিয়ে তারপরে তার মাথা, সেই মূর্তির মাথা চূর্ণ বিচূর্ণ করে হাতুড়ি দিয়ে পিটিয়ে সেই মাথার যে ছিদ্র, সেই ছিদ্রের মধ্যে ময়লা আবর্জনা ভরে দেবে, সেই দৃশ্য এখন হাজার হাজার দৃশ্য আপনি দেখতে পাচ্ছেন। তো এই সর্বনাশ, বঙ্গবন্ধুর এই সর্বনাশ, বঙ্গবন্ধুকে যারা ৭৫-এর ১৫ই আগস্টে হত্যা করেছিল, তারা তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছিল, রক্তাক্ত করেছিল। আর এই যে এখন যারা মানে বঙ্গবন্ধুর এই অবস্থার পরিণতিটা ঘটালো, তারা মূলত বাঙালি জাতির মন, মননশীলতা, ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি থেকে এই বঙ্গবন্ধুর নামটা সারা জীবনের জন্য তারা নষ্ট করে দিল, অসম্মানিত করলো। এবং বঙ্গবন্ধুর দ্বিতীয় হত্যা, প্রথমবার হত্যা করেছে মেজর ডালিমরা ফিজিক্যালি, আর এইবার তাকে একেবারে ওইটা হলো ক্লিনিক্যালি, আর এটা হলো মানে যত রকম আছে ক্লিনিক্যালি মৃত্যুর পরে যেটা আছে। আপনি দেখুন, আমরা অনেক দিন পর্যন্ত এখনও আবু জেহেলের নাম শুনলে আমাদের মেজাজ গরম হয়ে যায়, আবুল হাবের নাম শুনে আমরা খুব হয়ে যাই। তো বঙ্গবন্ধুকে ওরকম একটা ভিলেন বানিয়েছে, তার কন্যা আওয়ামী লীগ বানিয়েছে, আমরা বানাইনি, আমরা তাকে শ্রদ্ধা করতে চেয়েছি। এবং এখনও অনেক মানুষ খুঁজতেছে যে বঙ্গবন্ধুর পজিটিভ কী জিনিস আছে, কিন্তু এত মন্দ কাজ আওয়ামী লীগ করে গেছে, সেই মন্দ কাজের দুর্গন্ধটাকে দূর করে বঙ্গবন্ধুর যে উজ্জ্বলতা, সেটা বের করাটা আসলে এখন খুব দুরূহ একটা বিষয় আমরা হয়ে গেছে। জানি আওয়ামী লীগ এবং বিএনপির মতো সুসংগঠিত হয়ে উঠতে পারি, অন্য দলগুলো এখনো সুসংগঠিত হয়ে উঠতে পারেনি, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এই জায়গায় কোনো পরিবর্তন ও আসবে বলে মনে হচ্ছে না, বা পুরনো নতুন কোনো দল নিজেদেরকে সেভাবে মেলে ধরতে পারবে কিনা। আমরা আরো একটা বিষয় দেখতে পাচ্ছি যে ছাত্র সংগঠনদের, ছাত্রদের মধ্যে থেকে যারা আছে বৈষম্য বিরোধী, সেই বিষয়গুলো নিয়ে এটা একেবারেই হবে না। ম্যাডাম বলবেন ভালো করে, যেহেতু সে বিশ্ববিদ্যালয়ে পড়ান, আমি শুধু এক মিনিটে বলে যাচ্ছি যে এখন ছাত্রদের যে সমন্বয়ক যারা আছেন, তারা বয়সে একেবারেই তরুণ, অভিজ্ঞতা খুবই অল্প, আবেগ দিয়ে জীবন চলে না, জীবন চলার জন্য অভিজ্ঞতা দরকার। বাস্তবতাটা হলো বিশ্ববিদ্যালয় যদি খুলে যায়,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয় একটা হল শাখার ছাত্র দলের বা ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, তাদের যে সোশ্যাল স্ট্যাটাস, তাদের যে রাজনৈতিক যোগ্যতা, প্রজ্ঞা এবং সোশ্যাল কানেক্টিভিটি, তার পাশে এই সমন্বয়কদের মধ্যে ধরেন যারা দুজন মন্ত্রী হয়েছেন, ওনাদেরকেও যদি জহুরুল হলের, সূর্য হোসেন হলের বা ওনার বিশ্ববিদ্যালয়ের একটা ভালো হলের প্রেসিডেন্ট সেক্রেটারির পাশে ছাত্রদলের প্রেসিডেন্ট, হল শাখার কেন্দ্রীয় না, তাদের পাশে এই দুজন যারা মন্ত্রীর পর্যায়ে বসেছেন তাদেরকে একটু বসায় দেন, তারপর ছবি তুলেন। ছবি তোলার পরে আপনি নিজেই সিদ্ধান্ত নেন যে এদের নেতৃত্বে রাজনৈতিক দল গঠন করে মির্জা ফখরুল যে দল চালাচ্ছেন, তারেক রহমান সাহেব যে দল চালাচ্ছেন, বা আওয়ামী লীগের তোফায়েল সাহেব যদি কোনো দল চালান, মতিয়া চৌধুরী দল চালান, তার পাশে এগুলো বসালে, এই জিনিসগুলো বসালে জনগণ ভোট দেবে কি দেবে না, আর কিছু বলার দরকার নেই। জি, এই প্রসঙ্গে আপনার কাছে শুনবো। আমরা আবারও একটি বিরতি নিয়ে আসছি। দর্শক, আবারও একটি বিরতিতে যাচ্ছি, কিছু একটু পরে আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আরও একবার আমন্ত্রণ সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত 7 দিনের আজকের আলোচনা। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। ডক্টর সামিমা সুলতানা, আপনার কাছ থেকে শুনবো যে এই যে বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে দল গঠনের কথা বলা হচ্ছে, আমি গোলাম মোল্লা রনির কাছ থেকেও শুনছিলাম, এই প্রসঙ্গে আপনার কি মন্তব্য? অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি আরেকটু কথা বলে নিই যে বঙ্গবন্ধু প্রসঙ্গটা আসছিল আর কি। তো দেখেন যে বঙ্গবন্ধুর নেতৃত্বকে কিন্তু অস্বীকার করার কিছু নেই। হ্যাঁ, দেখেন আমি যখন ছবিটা নামিয়েছি, আমি কিন্তু বঙ্গবন্ধুর ছবিটা কিন্তু নামাইনি, কারণ তার প্রতি কিন্তু তখনও মানুষের শ্রদ্ধা ছিল। কিন্তু এই শ্রদ্ধাটা তাহলে নষ্ট হয়েছে কিভাবে? নষ্ট করেছেন কিন্তু তার মেয়ে। কিভাবে নষ্ট করেছেন? দেখেন, কোনো ইতিহাসকে জোর করে আরোপিত করে কিন্তু কোনো ইতিহাস কিন্তু ছেলে মেয়েদেরকে শেখানো যায় না। হ্যাঁ, দেখেন স্কুলের শপথ পাল্টে দিয়েছে। হ্যাঁ, যে শেখ মুজিবকে একেবারে প্রভুর জায়গায় নামিয়ে এনেছেন। তো এইগুলি, এই যে চাপিয়ে দেওয়া ব্যাপারটা, এটাও কিন্তু আস্তে আস্তে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটা ক্ষোভ তৈরি করেছে। যে দেখেন তাহলে এতদিন ধরে যে ইতিহাসটা শেখাচ্ছে, কি লাভ হয়েছে? তার মানে এই ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আপনারা দেখতে পেয়েছেন যে আসলে শেখ হাসিনার উপর কতটুকু ক্ষোভ ছিল। আসলে সেই ক্ষোভের বহিঃপ্রকাশটাই কিন্তু দেখা যায় যে এক দফার দিকে চলে গেল। হ্যাঁ, তো আরেক গঠনের বিষয়ে কথা বলছি। আরেকটা ব্যাপার আপনি বলেন যে, আমি একটু শুধু বলতে চাই, সেটা হলো যে দেখেন শেখ হাসিনা কিন্তু নিজেই বলেছেন যে দেশটা হলো আমার বাপের, আমার বাপ স্বাধীন করেছেন। এটা কিন্তু আমরা অনেকবার শুনেছি। এইটা না, শুধু ছোট্ট একটা উদাহরণ দেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেন যে কয়টা হল আছে তার পারিবারিক নামে। কি কি আছে বলেন? বঙ্গবন্ধু হল আছে, শেখ হাসিনা হল আছে, শেখ রাসেল হল আছে, আবার বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হল আছে। একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যদি একটি পরিবারের এতগুলি হল থাকে, তাহলে সেই জায়গাটাতে কি পরিমাণ মানে শ্রদ্ধাটা কিভাবে থাকবে? আবার আরেকটা যেন কি করতে চেয়েছিলেন বঙ্গবন্ধুর নাম দিয়ে। যাই হোক, আমার মনে হয় যে এই বঙ্গবন্ধুর প্রতি মানুষের যে শ্রদ্ধাটা ছিল, সেই শ্রদ্ধাটা আসলে তার কন্যা নষ্ট করেছেন। এবং দেখেন আরেকটা বিষয় আনতে চাই, এটা না বললেই হবে না। দেখেন যে স্বৈরশাসক তো আগেও ছিলেন, কিন্তু এতটা স্বৈরশাসক কি কেউ ছিলেন? আরেকটা দেখেন যে তিনি কিন্তু দেশটাকে ভালোবাসেননি, দলটাকে ভালোবাসেননি, নিজেকে শুধু ভালোবেসেছেন। দেখেন এই যে পালিয়ে যাওয়ার ঘটনাটা, হ্যাঁ, উনি কিন্তু থাকতে পারতেন, হ্যাঁ, মহানুভবতা দেখাতে পারতেন যে আমি আছি দেশে, কিন্তু দেশে থাকেননি, তিনি কিন্তু পালিয়ে গিয়েছেন। তো এইটা তো আসলে ওনার জন্য ভীষণ লজ্জার ব্যাপার, এটা দলের জন্যও কিন্তু লজ্জার ব্যাপার। আচ্ছা, এবার আসি আমি যে নেতৃত্বের ব্যাপারটা, যে তৃতীয় কোনো দল গঠিত হবে কিনা। দেখেন বাংলাদেশে আসলে দুইটা দল একেবারে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, মানুষের ভিতরে জায়গা করে নিয়েছে। হ্যাঁ, তো এবার যে আন্দোলনটা ছিল, যে জুলাই বিপ্লবটা, এখানেও কিন্তু ছোট ছোট শিক্ষার্থীরা যারা এখনো সমন্বয়ক, তারা এখনো বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওরা কিন্তু ভীষণ দক্ষতার পরিচয় দিয়েছেন। হ্যাঁ, যে দেখেন কতটা কৌশলগতভাবে তারা কিন্তু আন্দোলনটা করেছেন, যে একজন সমন্বয়কের উপর কিন্তু সেটা নির্ভর করেনি। হ্যাঁ, তারা একটা মানে কিছু সাইন ব্যবহার করেছেন। আমাদের সময় একদমই কম, এটা বলে হয়তো তারা নেতৃত্ব দিতে পারবেন, দল গঠন করতে পারবেন, কিন্তু আমার মনে হয় সেটার সময়টা এখনো আসেনি। তাদেরকে সময় দিতে হবে, তাদের এরকম কাজের মধ্য দিয়ে তাদেরকে বুঝাতে হবে যে না, ওনারা পারেন। আপনার কাছে আসবো যে আমরা এত সব সমস্যার মধ্যে আমরা আমাদের দেশ এখন একটি প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে রয়েছে, 13টি জেলা ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছে। এই প্রসঙ্গ আমি একটু শুনবো, যে এটা আবার বলা হচ্ছে যেটা অনেক বেশি রাজনৈতিক, সেই প্রসঙ্গে আপনি যদি বলেন। প্রথমত এই যে বন্যাটা স্মরণকালের ভয়াবহ বন্যা, এবং আজকের দিন পর্যন্ত প্রায় 2 মিলিয়ন পিপল, অর্থাৎ 20 লাখ লোক সরাসরি এই বন্যার দ্বারা আক্রান্ত। এবং যে পরিমাণ পানি এসেছে, আমি আমার জীবনে সেই দেখিনি।
সেই গত আমার জীবনে দেখিনি যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে বিস্তীর্ণ অঞ্চল একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে। ঢাকা সিলেট হাইওয়ে পরিপূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। তো এটা গ্লোবাল যে ওয়ার্ম সেটা দায়ী, তার সঙ্গে সঙ্গে ভারত দায়ী এবং ভারতের বিমাতা সুলভ আচরণ এটাও দায়ী, এবং আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং এখানে অনেক রাজনীতি, সাম্প্রতিক সময় রাজনীতি দায়ী, এবং আমাদেরও কিছু ভুল আছে। যেমন এত বড় একটা বন্যা হবে, এই যে আমাদের যে আবহাওয়া বিভাগ তারা কি করেছে, তারা তো এটা আগে বলতে পারতো যে ওই যে যেখানে বৃষ্টি হচ্ছে, যে উজানে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির কারণে ওখানে বন্যা হবে এবং সেই পানি বাংলাদেশে সঙ্গত কারণে চলে আসবে। আসার পর আমাদের যদি প্রস্তুতি থাকতো, 7 দিন আগে যদি আমাদের প্রস্তুতি থাকতো, তাহলে ক্ষয়ক্ষতি কিন্তু অনেক অনেক কম হয়ে যেত। আমরা এই যে অনেকগুলো পরিবার সেখানে যা কিছু ঘটেছে 2 ঘন্টার সময় অনেকে পায়নি, এত হু হু করে পানি বেড়েছে। এমনকি ঢাকা চিটাগং হাইওয়েতে হাজার হাজার যানবাহন আটকা পড়ে আছে, তার পার হতে পারছে না, এবং এই যানবাহনগুলো পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে। তো কাজে এই দায় আমাদের সকলের। আর এর মধ্যে ভালো একটা দিক আছে কি, হাজার বছর ধরে আমরা এরকম বহু প্রাকৃতিক বিপর্যয় আমরা মোকাবেলা করে আসছি। আমাদের জীবন জীবিকা, আমাদের শরীর এই প্রকৃতির সাথে লড়াই করতে অভ্যস্ত। তো আমরা যারা দেখছি আমাদের সহ্য হচ্ছে না, কিন্তু ওখানে যারা আছেন তারা ঠিকই এটা মেনে নেবেন এবং মানিয়ে নেবেন। আমরা যার যার অবস্থান থেকে, কেউ অর্থনৈতিকভাবে যতটা লজিস্টিক সাপোর্ট এই বন্যা দুর্গত মানুষদেরকে দেয়া যায়, এই বিষয়ে আমাদের সাহায্য করতে হবে। এবং এই সময়টাতে ব্যবহার করে অনেকগুলো সিন্ডিকেট কাজ করে এই মানুষের দুরবস্থার মধ্যে। এই দুর্মতি যেন কোনো মানুষের মনোমস্তিষ্কে না আসে, যে এই বানভাসী মানুষদেরকে নিয়ে আমাদের মধ্যে যেন কোনো ব্যবসা করার চিন্তা না আসে, এটাই আমার অনুরোধ থাকবে। অনেক অনেক ধন্যবাদ দুজনকে, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। সকলের চাওয়া পাওয়া এবং অধিকার বাস্তবায়নের মধ্যে দিয়ে একটি সুষ্ঠু দেশ গড়ে উঠবে, এটাই আমাদের প্রত্যাশা। ভালো থাকবেন সকলে, সুস্থ এবং নিরাপদ থাকবেন। শুভরাত্রি।